চাকরি প্রস্তুতির সম্পূর্ণ ফ্রি গাইডলাইন পেতে এখনই সাবস্ক্রাইব করুন বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল এবং নিচে আসা অল বাটনটি অ্যালাউ করে দিন সবার আগে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে। নত্যবিধান মানে কি? তৎসম শব্দে মূর্ধন্য লেখার নিয়মকে বলে নত্যবিধান। যে আমাদের কলেজ সেকশনে লিটারেচারে দুইটা অংশ থাকে, এক হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এক, আর দ্বিতীয় হচ্ছে স্যার ইন্ডিভিজুয়াল অথর। আচ্ছা আচ্ছা। যদি বিদ্যুতের পরে যদি আমাদের তারের বর্ণগুলো ঠিক থাকে তাহলে সবসময় আমাদের কি হবে? মূর্ধন্য হবে। ইংরেজি সাহিত্য আজকে যে জায়গায় পৌঁছেছে তার জন্য যে ভিত, সেই ভিত হচ্ছে এজ অফ সশন। আমাদের কাজ হচ্ছে বেসিক কনসেপ্টটা এতটা ক্লিয়ার করা যে আমাদের ছেলেরা প্রশ্ন দেখলেই যেন উত্তর দিতে পারে। আপনারা জাস্ট 10 মিনিট পরে বুঝতে পারবেন যে আমাদের উত্তরগুলো কি করে আসে। শয়তান যে ক্যারেক্টার, নেগেটিভ যে ক্যারেক্টার থাকে ঠিক ওই রকম তাদের কাজ ছিল স্যার সারাদিন কোনো কাজ করবে না, পার্টি করবে, নাইট ক্লাব করবে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমরা আজকে আছি আপনাদের সাথে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত বিষয়ের বাংলা ও ইংরেজি প্রস্তুতি নিয়ে। আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমানী এবং আমাদের সাথে আছেন আমাদের ইংরেজি সাহিত্যের স্যার মোহাম্মদ রায়হান সিদ্দিক। আজকে আমরা আলোচনা করব যে 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা, যারা এখনো প্রস্তুতি পুরোপুরি নিতে পারেননি অথবা পরীক্ষার প্রস্তুতি কি করে নেবেন, বা আমরা আমাদের লিখিত ক্লাসগুলোতে কোন বিষয়গুলো কিভাবে পড়াই। আজকে আমি আছি স্কুল এবং কলেজের বাংলা ব্যাকরণের একটা পার্ট নিয়ে, আর আমাদের সাথে স্যার আছেন ইংরেজি সাহিত্য নিয়ে। জি, কলেজ অংশে। হ্যাঁ, তাহলে আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন যে আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদেরকে সম্পূর্ণরূপে শুনতে পাচ্ছেন কিনা, আমাদেরকে পরিপূর্ণভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন। ওকে, শুনতে পাচ্ছেন, তাহলে থ্যাংক ইউ। উজ্জ্বল খান বিএসসি আছেন ময়মনসিংহ থেকে। ওয়ালাইকুম সালাম। রাব্বি হোসেন, ইংলিশ ক্লাস কি পাবে? জি, ইংলিশ ক্লাস পাবেন। আজকে আমরা শুরু করব যে আমাদের স্যার যখন ক্লাসে পড়ান উনি ইংরেজিটা কি করে পড়ান, আর লিখিতর জন্য আমরা বাংলা থেকে আমি আসি যে আমরা বাংলায় লিখিত অংশটুকু কিভাবে পড়াই। চলুন আমরা আলোচনা শুরু করতে যাই স্যার। তাহলে আমরা আলোচনা শুরু করি। জি, তাহলে আজকে আমরা প্রথমেই যেতে চাচ্ছিলাম যে বাংলা ব্যাকরণ নিয়ে। এরপর আমাদের সাথে আছেন আমাদের ইংলিশের বস, ইংরেজি সাহিত্যের বস। আজকে ইংরেজি সাহিত্য থেকে স্যার আলোচনা করবেন। আমরা প্রথমে যাব স্কুল এবং কলেজের একটা পার্ট নিয়ে, সেটা হচ্ছে স্কুলেও 5 মার্ক থাকবে, কলেজেও 5 মার্ক থাকবে স্যার। সেটা হচ্ছে ব্যাকরণ অংশ। ব্যাকরণের একটা পার্ট হচ্ছে বাংলা বানানের নিয়ম। বানানের নিয়মের অর্ধেক অংশ হচ্ছে আমাদের বাংলায় নত্য এবং সত্যবিধান। আমরা একটু সংক্ষেপে নত্য এবং সত্যবিধানটা আলোচনা করব। এর পরবর্তীতে আমরা যেভাবে ক্লাসে পড়াই যে মূল টপিকসটাকে আগে পড়িয়ে দেই, এরপরে স্যার এই অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসছে বা বিগত বছরের সবগুলো প্রশ্ন আমরা অবশ্যই এবং সূক্ষ্মভাবে আমরা বিশ্লেষণ করে দেখিয়ে দেব। জি স্যার, তাহলে চলুন আমরা আজকে একটু শুরু করি যে বাংলা ব্যাকরণের নিয়ে নত্য এবং সত্যবিধান। বাংলা শুদ্ধিকরণে এটা প্রিলির ক্ষেত্রে স্যার যতটুকু গুরুত্বপূর্ণ, রিটেনের ক্ষেত্রেও স্যার, নিবন্ধন রিটেনের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য চাকরির ক্ষেত্রেও তো এটা, বিসিএস রিটেনেও তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। বিসিএস প্রিলি, বিসিএস রিটেন সহ সকল বিষয়গুলোতে এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটু আলোচনা শুরু করতে যাচ্ছি। যেমন নত্যবিধান মানে কি? তৎসম শব্দে মূর্ধন্য লেখার নিয়মকে বলে নত্যবিধান। যখন পরীক্ষা আসে নত্যবিধান কাকে বলে, নত্যবিধানের 5টি নিয়ম লিখুন বা 2টি নিয়ম লিখুন, 10টি নিয়ম লিখুন, তখন যেভাবেই প্রশ্ন আসুক না কেন আমরা যেন উত্তরটা বুঝে লিখতে পারি। স্যার, নত্যবিধান হচ্ছে তৎসম বানানের ক্ষেত্রে মূর্ধন্য লেখার নিয়মকে নত্যবিধান বলে। তাহলে কোথায় কোথায় নত্যবিধান হিসেবে আমরা কাজ করব, যে আমাদের নত্যবিধান আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। টবর্গীয় ধ্বনির পূর্বে সবসময় মূর্ধন্য ব্যবহৃত হয়। টবর্গীয় ধ্বনি বলতে আমরা কি বুঝি? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ড, ঢ, মূর্ধন্য। এই টবর্গীয় ধ্বনিগুলোর সাথে স্যার যখন যুক্ত হয় তখন স্যার এটাতে মূর্ধন্য লিখতে হয়। যেমন স্যার এখানে কাণ্ড শব্দটা লেখা আছে, এখানে ড এর সাথে যুক্ত হয়েছে ন, তাহলে এটার নাম হবে মূর্ধন্য। কিন্তু স্যার আমরা কিন্তু ছোটকাল থেকে ভুল করতাম যে আপনারা দন্তের নয় ডয় দিতাম। হ্যাঁ, এখানে দন্তান্ন এবং মূর্ধন্যের মধ্যে পার্থক্যটা হচ্ছে স্যার এই অংশটুকু, এই যে মাত্রাটা ফাঁকা রাখলাম এটা হচ্ছে স্যার মূর্ধন্য, আর যদি আমরা এখানে মাত্রাটা দিয়ে দিই তাহলে এটার নাম দন্তান্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আপনি নিবন্ধন এবং বিসিএস যত রিটেন পরীক্ষায় লিখবেন, কোনো কারণে আপনি একটু টান লেগে গেছে, উপরে মাত্রাটা হয়ে গেল শেষ, এটা কিন্তু ভুল, কারণ এটা নত্যবিধির পরিপন্থী হয়ে গেল। সো এই বিষয়টা আমাদেরকে একটু সিরিয়াস হতে হবে যে আমরা পরীক্ষা দেই, রিটেন পরীক্ষা দেই, একবার দিয়েছি, 2বার দিয়েছি, 3বার দিয়েছি, তারপরেও আমরা কেন বারবার ফেল করি, এই বিষয়টা নিয়ে আমরা একটু দেখব। যে এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা আমাকে ফাঁকা রাখতে হবে, এই জায়গাটা আমাকে ফাঁকা রাখতে হবে। তাহলে কণ্ঠ টবর্গীয় বর্ণ ঠ এর সাথে যুক্ত হয়েছে তাই মূর্ধন্য, লুণ্ঠন টবর্গীয় বর্ণ ঠ এর সাথে যুক্ত হয়েছে তাই এটাতে কি হবে? মূর্ধন্য হবে। 2,
রি র মূর্ধন্য স, এরপর সবসময় কি হয়? মূর্ধন্য হয়। তিনটা বর্ণ, এই তিনটাই তৎসম বর্ণ সংস্কৃত ভাষাতেও আছে। এই তিনটা বর্ণের পরে যদি আমাদের দন্তন্য অথবা মূর্ধন্য লিখতে হয়, তাহলে আমরা সবসময় কি লিখবো? মূর্ধন্য লিখবো। যেমন ঋণ, ঋণ বানানে রি আছে তাই মূর্ধন্য হলো। আর তৃণ বানানে মূর্ধন্য হওয়ার কারণ হলো রিকার আছে। স্যার রি এবং রিকার একই বর্ণ থেকে এসেছে। বর্ণ বানানে রেফ আছে, রয়েফ আসছে ব বিন্দু র থেকে, কারণ র এর পরে আসছে। স এর পরে থাকলে মূর্ধন্য স, ভীষণ, ভাষণ, উষ্ণ। তার মানে স্যার এখানে আমরা হচ্ছে স্যার রয়ের বদলে যে শর্ট ফর্ম আছে এর কারণেও আমরা দেখছি যে রেফ। জি, রেফ। রয়ের শর্ট ফর্ম হচ্ছে রেফ, তাহলে এই রেফের পরেও স্যার সবসময় কি হবে? মূর্ধন্য হবে। আমরা দেখবো যে নত্ব বিধান কি করে আসে, প্রশ্ন যেভাবে আসুক না কেন। পার্ট 3, 3 নম্বর নিয়ম হচ্ছে রি র মূর্ধন্য স এরপর কি কি বর্ণ থাকবে দেখুন। স্বরবর্ধনী 11টি, অন্তঃস্ন অ হ অনুস্বার 3টি, ক বর্গ হচ্ছে ক খ গ ঘ অ 5টি, প বর্গ হচ্ছে প ফ ব ভ ম 5টি। তার মানে 24 লেটার। তার মানে 5 5 10 আর 3 13 আর 11 24টি বর্ণ। এই 24টা বর্ণ যদি থাকে তাহলে মূর্ধন্য হয়। তাহলে আমরা এটাকে ক্লাসে খুব মজা করে পড়ে, সেটা প্রিলিমিনারি এবং রিটেন দুটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি একটা নিয়ম আপনি পড়েন, এই একটা নিয়মকে ভেঙে সেটা কলেজ সেকশনে হোক আর স্কুল সেকশনে হোক, স্যার যদি বলে 5টি নিয়ম লেখো তাও বানানো যাবে, যদি বলে 10টি নিয়ম লিখো তাও বানানো যাবে, যদি বলে 15টি নিয়ম লিখো তাও বানানো যাবে। যখন আমরা ছাত্র জীবনে যখন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম, তখন আমাদেরকে স্যার পড়াইতো একটা নিয়ম, আমরা ভেঙে ভেঙে 15টা নিয়ম করে দিতাম একটা নিয়ম থেকেই। তাহলে এই একটা নিয়মকে আমরা কি করব? সাপোজ আমি একটা বিদ্যুতের খুঁটি বানালাম, যে এখানে আমার বিদ্যুৎ আছে, এখান থেকে দূরে যদি আমি কোথাও তার দিয়ে লাইন নিয়ে যাই, আর তারের লাইন যদি ঠিক থাকে তাহলে স্যার এখানে আলো জ্বলবে। কিন্তু যদি কোনো কারণে বিদ্যুতের লাইনটা সংযোগ বিচ্ছিন্ন থাকে, তাহলে আমার এখানে আলো জ্বলবে না। তাহলে আমি এরকমই দুটো শব্দ দেখবো, যে কোথায় কোথায় বড় বড় শব্দে কোথায় কোথায় মূর্ধন্য হয়। স্যার আমি এই দুটো শব্দ দেখাবো। এই দুইটা শব্দ যদি বুঝেন, তাহলে নত্ব বিধানের একটা নিয়ম থেকে আপনি সকল উদাহরণ লিখতে পারবেন। রামায়ণ, এবং আমি যদি লিখি রসায়ন, এই রসায়ন শব্দটা এবং হচ্ছে রামায়ণ শব্দটা, রামায়ণ এবং রসায়ন এই দুইটা শব্দের মধ্যে একটা শব্দের মধ্যে মূর্ধন্য হলো, আরেকটার মধ্যে মূর্ধন্য হলো না কেন? আমরা এই দুইটা শব্দের বিশ্লেষণ যদি আপনারা বুঝেন, তাহলে আমি আশাবাদী যে প্রশ্নটি লেখা হোক আর রিটার্ন হোক, তাহলে এই শব্দটা আমরা দুইটাকেই ধরতে পারবো। স্যার প্রথমে এখানে আছে হচ্ছে র, মানে হচ্ছে ব বিন্দু র, এখানে হচ্ছে ব বিন্দু র। র মানে আমরা এই তিনটা বর্ণকে ধরবো বিদ্যুৎ, এই তিনটা বর্ণকে আমরা কি ধরবো? বিদ্যুৎ। আর এই 24টা বর্ণকে আমরা ধরবো তার, যেমন বিদ্যুৎ আর তারের সংযোগটা ঠিক আছে কিনা। আমরা তিনটা বর্ণকে ধরেছি বিদ্যুৎ, আর 24টা বর্ণকে কি ধরেছি? তার ধরেছি। তাহলে আমরা এখানে একটু দেখি যে রামায়ণ এবং রসায়নের কাহিনীটা কোথায়। রামায়ণ এবং হচ্ছে রসায়ন, র তো বিদ্যুৎ, এরপরে কি আছে? আকার আছে, আকার হচ্ছে স্যার তার, কারণ এটা স্বরধ্বনি। প ফ ব ভ ম, ম মানে হচ্ছে প বর্গীয় বর্ণ, এটা হচ্ছে স্যার তার। আকার মানে হচ্ছে স্বরধ্বনি, এটা তার। অন্তঃস্ন অ, সে নিজেও তার, এটাও তার। তার মানে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ থেকে লাস্ট পর্যন্ত তারের সংযোগ ঠিক আছে। তাহলে আমার এখানে অবশ্যই আলো জ্বলবে, আলো জ্বলবে মানে হচ্ছে স্যার মূর্ধন্য। তাহলে আমাদের এখানে কি হবে? এখন মূর্ধন্য হবে। অসাধারণ টেকনিক স্যার। জি স্যার। তাহলে আমাদের কি হলো? আমরা যত শব্দ পাবো পৃথিবীতে, যত শব্দ পাবো, সকল শব্দ একই নিয়ম, যত শব্দে পাবো। তাহলে রসায়নের সমস্যাটা কোথায় আমরা একটু দেখতে চাই স্যার। রসায়নের শব্দটা হচ্ছে প্রথমে কি আছে? র, এটা হচ্ছে বিদ্যুৎ। এরপরে যেটা হচ্ছে দন্তস্ব, এই দন্তস্বটা স্যার বিদ্যুৎ না, সরি তার না। এই যে দন্তস্ব যেটা হচ্ছে স্যার আমার এই তারের বর্ণের মধ্যে এটা নেই। যেহেতু দন্তস্বটা তারের বর্ণের মধ্যে নেই, তার মানে আমার সংযোগটা আপাতত বিচ্ছিন্ন, কানেকশন লস। কানেকশন লস। জি, এখানে হচ্ছে মিস্টেক হয়েছে আমার। আকার যদি বলি, আকার হচ্ছে স্বরধ্বনি, স্বরধ্বনি মানে হচ্ছে তার। অন্তঃস্ন অ, এটাও হচ্ছে স্যার তারের অন্তর্ভুক্ত, অন্তঃস্ন। কিন্তু স্যার এই যে প্রথমে যখন সংযোগটা বিচ্ছিন্ন ছিল, এখন আমরা যত তারে দিই কোনো লাভ নেই, আমার এখানে স্যার আলো জ্বলবে না, তার মানে হচ্ছে মূর্ধন্য। তাহলে আমরা যখন বড় বড় শব্দ পাই, সেটা প্রিলির ক্ষেত্রে হোক রিটেনের ক্ষেত্রে হোক, একই ঘটনা। যদি বিদ্যুতের পরে যদি আমাদের তারের বর্ণগুলো ঠিক থাকে, তাহলে সবসময় আমাদের কি হবে? মূর্ধন্য হবে। স্যার এখন আমরা যদি দেখি কৃপণ শব্দটা, কৃপণ শব্দটা আমাদের কি হলো? এখানে রিকার আছে, রিকার মানে বিদ্যুতের একটা পার্ট, রিকার থেকে আসছে রিকার। প ফ ব, প ফ ব হচ্ছে প বর্গীয় বর্ণ, তাই এখানে মূর্ধন্য হয়েছে। এখন যদি বলি স্যার অর্পণ, রেফ, এটা হচ্ছে বিদ্যুৎ, পটা হচ্ছে তার। জি স্যার। গৃহিণী, রিকার মানে হচ্ছে বিদ্যুৎ, হটা হচ্ছে কি? তার, হ আসছে কোথা থেকে? এই যে হ। এরপরে হচ্ছে কি? রসিকার, রসিকার এটা হচ্ছে কি? স্বরধ্বনি, স্বরধ্বনি তার। এরপরে কি হয়েছে? মূর্ধন্য। বাংলাদেশের যত শব্দ আছে সংস্কৃততে, সকল শব্দের ক্ষেত্রে আমাদের একই নিয়ম ফলো করতে হবে। তাহলে নত্যবিধান শেষ। এর বাইরেও আরেকটা নিয়মে নত্যবিধান হয়। এখন ধরেন আপনার পরীক্ষা আসলো 15টা নিয়ম লিখেন, সাপোজ আমাদের এই ক্ষেত্রে আসতো মিড টার্মে যে 15টা নিয়ম লিখো স্যার নত্যবিধানে। স্যার পড়াইতো 2টা নিয়ম, আর হচ্ছে পরীক্ষা দিয়ে দিত হচ্ছে 15টি নিয়ম লিখো। তাহলে এই যে 15টি নিয়ম লিখো স্যার যখন দিয়ে দিল, তখন আমরা যেটা করতাম,
স্যার এখান থেকে যে রি এর পরে স্বরধ্বনি ক থাকলে এটা হয়, রি এর পরে স্বরধ্বনি আ থাকলে এটা হয়, একটা শব্দ থেকে স্যার 11টা দিয়ে 11টা উদাহরণ, 11টা নিয়ম হয়ে যায়। এখন স্যার এটা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের বিষয়টা অনেকটা সহজ হয়। এর বাইরে একটা নিয়ম হচ্ছে, একটা আরেকটা উদাহরণ খেয়াল করব, যে মধ্যাহ্ন, পূর্বাহ্ন, সায়াহ্ন, অপরাহ্ন, এই 4টা বানান আমরা ক্লিয়ার করব যে নত্য বিধান থেকে, যে নত্য বিধান থেকে কেন হলো আর কেন হলো না। পূর্বাহ্ন স্যার এখানে হচ্ছে কি আছে, রেফ মানে রেফ বিদ্যুৎ, অ ফ ব মানে তার, অবর্গীয় আকার মানে তার, হ মানে তার, তাই পায়ে ধরেছে মানে মূর্ধন্য। অপরাহ্ন স্যার এখানে এরকমই, র মানে হচ্ছে বিদ্যুৎ, আকার তার, হ তার, তাই পায়ে ধরেছে, পায়ে ধরলে মূর্ধন্য। সায়াহ্ন এবং হচ্ছে মধ্যাহ্ন, এখানে মূর্ধন্য হওয়ার কোনো কারণ নেই, তাই হয় কানে ধরেছে, কানে ধরেছে মানে হচ্ছে কি দন্তন্য। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের সবচেয়ে বেশি পরীক্ষায় আসে প্রশ্ন। এখন আপনি উদাহরণ দিয়ে নত্যবিধান হয় কোথায়, হয় না কোথায়, এই বিষয়টা আপনি নিজে নিজেই এই বিষয়গুলো প্র্যাকটিস করলে আশা করি ভালো করবেন। এরপরে কিছু কিছু শব্দে কখনোই মূর্ধন্য হয় না, বিদেশি শব্দ, বাংলা ক্রিয়াবাচক শব্দ আপনি করেন, আপনি পড়েন, আপনি যান, আপনি খান, অথবা বিদেশি শব্দ হচ্ছে কোরআন, ইরান, হ্যাঁ, এরপরে স্টেশন কখনো হবে না। সমাসবদ্ধ শব্দেও নত্যবিধান স্যার হয় না, নত্য এবং সত্যবিধান। পরেও স্বভাবতই হয় একটু বেহায়া টাইপের, নিত্য মূর্ধন্য কোনো কারণ ছাড়া এমনি এমনি মূর্ধন্য হয়। তখন আপনি এখান থেকেও কিছু উদাহরণ নিয়ে আপনি বিস্তারিত আলোচনা করে দিতে পারেন যে নত্যবিধান কোথায় কোথায় স্বভাবতই হয়। এটা ছিল নত্যবিধান। আমরা আলোচনা শেষ করব, শেষ করে আমরা 5 মিনিটে দেখিয়ে দেবো যে আমাদের ক্লাসে, আমরা যে ক্লাসটা নেই প্রত্যেকটা ক্লাসে যা হয়, যে আমরা মূলত মূল বিষয়টাকে, টপিকসটাকে আলোচনা করে স্যার এখান থেকে কি কি প্রশ্ন এসেছিল এবং আমরা এটা উত্তর পারি কিনা। প্রশ্নে আমরা উত্তর পড়াই না, বিস্তারিত আলোচনা করার পর ছেলে মেয়েরা এমনি আমাদের ক্লাসের উত্তরগুলো এমনিতেই কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে, আসতে যা পারে সেটা কমন পড়ুক বা না পড়ুক, যেহেতু আমার এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে, যেন আপনি এই অধ্যায় থেকে আমার প্রত্যেকটা ছেলে যেন উত্তরটা দিয়ে আসতে পারে, এই মিশন নিয়ে স্যার আমাদের পড়ানো। তাহলে আমরা প্রথমে যাব সত্যবিধান। সত্যবিধান মানে কি? তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য স লেখার নিয়মকে বলি সত্যবিধান। প্রথমে আমরা কি বলছি, অ আ ছাড়া অন্য অ আ ভিন্ন অন্য সকল স্বরধ্বনির পর মূর্ধন্য স হয়। অ আ থাকলে স্যার এখানে মূর্ধন্য স হবে না, তাহলে অ আ থাকলেই, অ আ ছাড়া অন্য কিছু থাকলে হবে, যেমন ভবিষ্যৎ, এখানে রসইকার আছে তাই মূর্ধন্য স। আমি লিখলাম ঈশান, একটা কোণের নাম, হ্যাঁ, ঈশান বিষানে ওঙ্কার, নজরুলের একটা কবিতা বিখ্যাত বিদ্রোহী, এই দীর্ঘই আছে অ আ ছাড়া, তাই এখানে মূর্ধন্য স। এরপরে হচ্ছে উষা, উষা মানে সকাল, এই দীর্ঘ আছে স্যার এখানে অ আ ছাড়া অন্য একটি স্বরধ্বনি, তাই এটাকে বলে হচ্ছে মূর্ধন্য স। মুমূর্ষ দীর্ঘকার আছে, তাই এখানে কি হয়েছে মূর্ধন্য স। রসৌকার আছে, তাই এখানে মূর্ধন্য স। চিকিৎসা দীর্ঘইকার আছে, তাই এখানে মূর্ধন্য স। তার মানে অ আ থাকলে মূর্ধন্য স হবে না, আর অ আ না থাকলে অন্য কোনো কিছু থাকলে সেখানে কি হবে, মূর্ধন্য স হবে। তাহলে এখন আমি দুটো শব্দ লিখবো, যে অ আ ছাড়া, অ আ ছাড়া কি হতে পারে, অ আ ছাড়া আমাদের এখানে কি হতে পারে। পুরস্কার একটা শব্দ লিখলাম, এখানে স্যার অকারন্ত অ আছে, এখানে অ থাকলে কিন্তু হবে না, তাহলে পুরস্কার বানানে আমি কি লিখবো, দন্তাস্ব লিখবো। পুরস্কার বানানে কি লিখবো স্যার, দন্তাস্ব লিখবো এখানে, কারণ হচ্ছে অ আছে ভিতরে, অ আ থাকলে হয় না। এটাকে যখন আমি একটু ভিন্ন করে লিখবো, পড়ি, ও আর বাইরে অন্য একটা স্বরধ্বনি আছে, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, মূর্ধন্য স হয়ে যাবে, এখানে মূর্ধন্য স হয়ে যাবে, পরিষ্কার। তাহলে পুরস্কার এবং পরিষ্কার এটা নিয়ে স্যার অনেকবার পরীক্ষায় বিসিএস এও আসছে, যে কোনটা সঠিক কোনটা ভুল, প্রিলিতেও আসছে, রিটেনও আসছে, এটা একটু বুঝিয়ে পড়লেই হবে। আমাদের কাজ হচ্ছে বেসিক কনসেপ্টটা এতটা ক্লিয়ার করা যে আমাদের ছেলেরা প্রশ্ন দেখলেই যেন উত্তর দিতে পারে। আপনারা জাস্ট 10 মিনিট পরে বুঝতে পারবেন যে আমাদের উত্তরগুলো কি করে আসে। স্যার আমাদের স্টুডেন্টরা অলরেডি বুঝে গেছে, তারা কমেন্ট করছে যে অসাধারণ লাগে আপনার ক্লাস। থ্যাংক ইউ। আচ্ছা এখন আসুন, এখন আমরা দ্বিতীয় নিয়মটাতে যাচ্ছি, রসইকারান্ত এবং রসৌকারান্ত উপসর্গ যতগুলো আছে এরপরে মূর্ধন্য স হয়। যতগুলো রসইকারযুক্ত এবং রসৌকারযুক্ত যত উপসর্গ আছে, যেমন আমি একটা শব্দ লিখলাম সু, এটা হচ্ছে স্যার রসৌকারযুক্ত উপসর্গ, আর এটা হচ্ছে বি রসইকারযুক্ত উপসর্গ। আমরা সবসময় সম শব্দটা লিখে দন্তাস্ব দিয়ে, কিন্তু যখনই আমি এই সুয়ের পরে লিখবো তখন এটা দন্তাস্ব না হয়ে এটা হয়ে যাবে মূর্ধন্য স, কারণ এই যে রসইকারযুক্ত উপসর্গ এবং রসৌকারযুক্ত উপসর্গের পর রসৌকারযুক্ত উপসর্গ, আর বিটা হচ্ছে রসইকারযুক্ত উপসর্গ, এরপরে সবসময় কি হয়, মূর্ধন্য স হয়। রসইকার এবং রসৌকার, অভি এরপরে মূর্ধন্য স, অনু রসৌকারযুক্ত উপসর্গ, এটা রসইকার, প্রতি রসইকারযুক্ত উপসর্গ, প্রতি রসইকার, তাহলে এখানে মূর্ধন্য স, এখানে মূর্ধন্য স। এখন যখনই আসুক না কেন অ আ ভিন্ন অন্য সকল স্বরধ্বনির পর মূর্ধন্য স, যদি আপনাকে 15টা নিয়ম বলে আপনি 15টাই পারবেন, তার যদি 5টা বলে একটা থেকে 5টা বের করা যায়, একটা থেকে 5টা বের করে শুধু উদাহরণটা দিয়ে দেবেন, উদাহরণটা আপনার সংজ্ঞার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা এতটুকু দেখলেই হবে। ট বর্গীয় ধ্বনির সাথে, অর্থাৎ ট এবং ঠ এর সাথে যুক্ত হলে মূর্ধন্য স, ট এর সাথে হলো ট, ট, ঠ, ঠ এর সাথে যুক্ত হলে কি হবে, মূর্ধন্য স।
রি এবং রেফ এর পর সবসময় মূর্ধন্য ষ হয়। ঋষি, ঋষি বানানে কি হবে? মূর্ধন্য ষ। কৃষক বানানে কি হবে? মূর্ধন্য ষ, রিকার আছে, আর এখানে কি আছে? রি আছে। বর্ষা, এখানে কি আছে? রেফ আছে। রি এবং রেফের পর সবসময় কি হয়? মূর্ধন্য ষ হয়। শেষ। তাহলে আমরা এখন একটু আগে বলেছিলাম যে সত্যবিধান হয় না কোথায় কোথায়। বিদেশি ভাষায় মূর্ধন্য ষ হয় না, সংস্কৃত সাত প্রত্যয়যুক্ত শব্দেও মূর্ধন্য ষ হয় না, বাংলা ক্রিয়াবাচক শব্দেও মূর্ধন্য ষ হয় না। তুই কাজটি করিস, তুই কাজটি করিস রয়ের পরে আসছে, কিন্তু এটা ক্রিয়াবাচক শব্দ, কখনোই মূর্ধন্য ষ হবে না। তাহলে আরো কিছু শব্দ আছে যেটা স্বভাবতই হয়, যে এমনি এমনি হয়, নিয়মতান্ত্রিক সিস্টেমের বাইরে গিয়ে হয়, একটু ঘাড়তেরা টাইপের, এদেরকে বলে স্বভাবতই মূর্ধন্য ষ। এটাকে বলে কি? আমাদের স্বভাবতই মূর্ধন্য ষ বলে। এতক্ষণ আমরা ছিলাম আমাদের বিদ্যাবাড়ির সৌজন্যে আপনাদের সাথে বাংলা রিটেন বিষয়ক কি ক্লাস নিয়ে। আমাদের বাংলা প্রথম রিটেন বিষয়ক এনটিআরসি এর রিটেন প্রস্তুতির জন্য আমাদের প্রথম ব্যাচ, যেখানে প্রায় 500+ স্টুডেন্ট স্কুল এবং কলেজে, তার প্রথম ব্যাচের আজকে আমি ক্লাস নিয়েছি। 12তম ক্লাস শেষ হয়েছে কলেজ সেকশন, এবং 13তম ক্লাস শেষ হয়েছে স্কুল সেকশনে। আমাদের নতুন অর্থাৎ রেজাল্ট পরবর্তী ব্যাচ বা যারা এখনো কোনো কোচিং করতে পারেনি, ওনাদের জন্য এই মুহূর্তে আমাদের বিদ্যাবাড়িতে চলছে প্রত্যেকটি বিষয়েই নিবন্ধন থার্ড ব্যাচের ক্লাস শুরু হবে আমাদের খুব দ্রুতই। এতক্ষণ আমরা বিদ্যাবাড়ির সৌজন্যে ছিলাম। আর 11 থেকে 20তম গ্রেডের জন্য স্পেশাল কেয়ার লাইভ বেস চলছে। আপনারা যারা 11 থেকে 20তম গ্রেডের জন্য আমাদের সাথে যুক্ত হতে চান, ওনারাও যুক্ত হতে পারেন। আর যুক্ত হওয়ার জন্য আমাদের এই কমেন্টে নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা একটু দেখবো নিবন্ধনের বিগত বছরের প্রশ্নগুলো। স্যার আমরা একটু দেখবো যে বিগত বছরের সময়গুলোতে যে আমাদের এখানে কিরকম প্রশ্নটা এসেছিল। নিবন্ধনের বিগত বছরের সময়গুলোতে কিরকম প্রশ্নটা আমাদের এখানে এসেছিল। নিবন্ধনে এখান থেকে যে বিগত বছরের প্রশ্নগুলো যেটা এসেছিল, এই শব্দগুলো, এই প্রশ্নগুলো আমরা একটু দেখবো। যে বাংলা বানানের 5টি নিয়ম লিখুন, নত্যবিধানের 5টি নিয়ম লিখুন, অথবা সত্যবিধানের 5টি নিয়ম লিখুন, অথবা বাংলা বানানের ক্ষেত্রে যে নিয়মগুলো রয়েছে, যে রসিকার যুক্ত এবং রসুকার যুক্ত যে শব্দগুলো আছে, যে কখন কোথায় কোন শব্দগুলো কিভাবে ব্যবহৃত হয়, এই বিষয়গুলো আমরা একটু দেখবো। যে বিগত বছরে স্কুল এবং কলেজ দুটি সেকশনে কিভাবে কিভাবে প্রশ্নগুলো এসেছে, স্কুল এবং কলেজ কোন সেকশনে কোন প্রশ্নগুলো আমাদের এখানে এসেছে, এই বিষয়গুলো আমরা একটু দেখবো। এতক্ষণ আপনারা আমাদের প্রশ্নের সাথে কেমন ছিলেন, বা নত্য সত্যবিধান আপনাদের কাছে কেমন লেগেছে, একটু কমেন্টে জানালে আমরা বুঝতে পারবো। যারা এই বিষয়টা নত্য এবং সত্যবিধানের বিষয়টা যারা এনটিআরসি এর বাংলায় আছেন অথবা অন্য সাবজেক্টে আছেন, অন্য যে কোনো চাকরির পরীক্ষা দিবেন, সবগুলোর জন্যই আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এটা। এরপরে আপনাদের সাথে আমাদের পরবর্তীতে আমাদের রাইহান স্যার আছেন আমাদের ইংরেজি নিয়ে। ইংরেজিতে কিভাবে আমরা পড়িয়ে থাকি ক্লাসগুলো, অর্থাৎ একেবারে সিম্পল। অর্থাৎ যখন আমি এনটিআরসি এর রিটেনে ঢুকি তখন যে ক্লাস নেই, এখন সরাসরি এই ক্লাসটি নিয়েছি। এর মধ্যে কোনো কৃত্রিমতা বা মেকি বা আদার্স কোনো কিছু নেই। দুইটা ক্লাসের মধ্যে আমরা কখনোই পার্থক্য করি না। এখানে আমরা যেভাবে পড়িয়েছি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখাতে যাচ্ছিলাম যে বিগত বছরের প্রশ্নগুলো কি। নত্যবিধান বলতে কি বুঝো, এটা বেশ কয়েকবার আসছে। নত্যবিধান বলতে কি বুঝো, উদাহরণ সহ নত্যবিধানের নিয়ম বা সূত্রগুলো উপস্থাপন করো। উদাহরণ সহ নত্যবিধানের নিয়মগুলো। তাহলে আপনি এখানে লিখে দেন রি র মূর্ধন্য ষ, এরপর মূর্ধন্য হয়। রি র মূর্ধন্য ষ, এরপরে যদি ক বর্গ থাকে তাহলে মূর্ধন্য হয়। রি র মূর্ধন্য ষ, এরপরে যদি চ বর্গ থাকে, প বর্গ থাকে, মূর্ধন্য হয়। ট বর্গের সাথে মূর্ধন্য হয়। পরা পড়ে নিয়ে এরপরে মূর্ধন্য হয়। বিদ্যুৎ এবং তারের নিয়মটা যদি আপনি ফলো করেন, আমরা ফলো করি, তাহলে যেটা হবে যত শব্দ আছে, ইয়েস। তবে স্যার এখানে যেহেতু 5 মার্কের প্রশ্ন, সব সময় আমাদের এখানে 5 মার্কের জন্য 5টা নিয়ম দিতে হয়। আপনি চাইলে একটাকে ভেঙে 5টা দিতে পারেন, অথবা 5টা করে 5টা দিতে পারেন। এটা একটা প্রশ্ন আসবে। দ্বিতীয় প্রশ্নটা দেখুন, এখানে প্রত্যেকটা প্রশ্ন বিগত বছরের নিবন্ধনে আসা কোন কোন ক্ষেত্রে নত্যবিধান প্রযোজ্য নয়। নত্যবিধান প্রযোজ্য নয় কোনটা? আমরা জেনেছিলাম নত্যবিধান প্রযোজ্য শুধু তৎসম শব্দের ক্ষেত্রে। তাহলে প্রযোজ্য নয় কোথায়? আমি প্রথমে একটা চার্ট দেখিয়েছিলাম যে নত্যবিধান তৎসম শব্দের বাইরে উৎসগতভাবে শব্দ 5 প্রকার। এটা আমরা সবাই জানি। কি কি আছে? তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম শব্দে তো নত্যবিধান কার্যকর হয়, তাহলে এর বাইরে এই 3টাতে হয় না। তদ্ভবে হয় না, দেশিতে হয় না, বিদেশি হয় না। আপনার যদি একটা করে শব্দ মুখস্থ থাকে তাও হয়ে গেল। কোরআন বিদেশি শব্দ, কীর্তন দেশি শব্দ, বরণ এটা কি তদ্ভব শব্দ, শেষ হয়ে গেল। এই শব্দগুলোতে হয় না, ক্রিয়াবাচক শব্দে হয় না, বিদেশি শব্দে হয় না, শেষ। তার মানে আমরা একটা প্রশ্ন পড়েই আমরা এটা ধরে নিতে পারি যে এখানে নত্যবিধান হয়, এখানে সত্যবিধান হয় না, এখানে নত্যবিধান হয় না।
এরপরে আসুন সত্য বিধানের বলতে, সত্য বিধান বলতে কি বোঝাও, উদাহরণ সহ সত্য বিধানের নিয়মগুলো লিখো। এই ক্ষেত্রে যেহেতু 5 মার্কের প্রশ্ন স্যার, এখানে 5টা নিয়ম লিখলেই হবে। তাহলে সত্য বিধান মানে তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য লেখার নিয়ম কি বলে, সত্য বিধান। যে কোনো 5টা নিয়ম লিখেন। ও আ ছাড়া অন্য যে কোনো স্বরবর্ণের পর মূর্ধন্য স হয়। এখন আপনি চাইলেই লিখতে পারেন ট ঠ এরপরে মূর্ধন্য স হয়। আপনি চাইলে ও আ কেও আপনি আরো ভাঙতে পারেন, রস্বই দীর্ঘই এরপরে মূর্ধন্য স হয়, দীর্ঘই এর পর মূর্ধন্য স হয়। যেমন ঈশন, ঈশন, আচ্ছা এই দীর্ঘ এর পরে মূর্ধন্য স হয়েছে। এখন আমি লিখতে পারি ও আ সারা যেহেতু বলেছে দীর্ঘ এর পর মূর্ধন্য স হয়। যেমন কি আছে উষা, উষা এ এর পরে মূর্ধন্য স হয়। যেমন কি আছে এশন, এশন মানে খুঁজা, উষা মানে সকাল, ঈশন মানে একটা কোণের নাম, উত্তর পূর্ব কোণ। তাহলে আমার একটা নিয়ম থেকে আমরা 5টা দিতে পেরেছি। এখন যদি আমাদেরকে স্যার যদি এখানে বলে যে 10টা নিয়ম দাও, তাও স্যার এটা দ্বারা সম্ভব। আমরা যে কাজটা করে থাকি প্রত্যেকটা ক্লাসের মধ্যে, যারা আমাদের ক্লাস অলরেডি মূল ক্লাসে করেছেন, আবার এটা দেখলে আপনি দেখবেন সেম ক্লাস সেম স্লাইড, সেম ক্লাস এবং সেম স্লাইডের মধ্যে আমরা পড়াচ্ছি। এরপরে আমার দরকার হচ্ছে ওনাদেরকে সাজেশন, এটা আমরা আরো পরবর্তীতে আসবো, কোন কোন ক্ষেত্রে নত্যবিধান প্রযোজ্য নয়। যেখানে সত্যবিধান প্রযোজ্য নয় স্যার, সেখানেই নত্যবিধান প্রযোজ্য নয়। আচ্ছা হ্যাঁ, এরপরে স্যার এখানে যতই আসুক বাংলা মূর্ধন্য ব্যবহারের 5টা নিয়ম, এটা বহুবার এসেছে। বাংলা মূর্ধন্য ব্যবহারের 5টা নিয়ম কি? এরপরে আসবে কি বাংলা বানানে মূর্ধন্য সহ ব্যবহারের 5টা নিয়ম কি? একই ধরনের প্রশ্ন বারবার বারবার আসবে। নত্য সত্য বিধান বলতে কি বোঝাও, উদাহরণ সহ 3টি নত্য 3টি সত্য বিধানের নিয়ম লিখো। তার মানে এখন যত প্রশ্ন এই অধ্যায় থেকে এসেছে বিগত বছরে, সবগুলো প্রশ্নের উত্তর আপনারা বাংলা ডিপার্টমেন্টে না হয়েও স্যার এখন কিন্তু মোটামুটি সবাই পেরে গেছে, কারণ আপনাকে ত্রিলিত বাংলা দিয়ে পাশ করতে হয়েছে। হ্যাঁ আচ্ছা স্যার, তাহলে এই ছিল আমাদের বাংলা অংশের একটা পার্ট। এখন আমরা যাব দ্বিতীয় অংশে। আমরা এখন যাব হচ্ছে বাংলা দ্বিতীয় অংশ, সেটাতে হচ্ছে কলেজের পার্টে। এখন আমরা আমাদের এখন আপনাদেরকে দেখাবে আমাদের হচ্ছে রাইহান স্যার, স্যার কি করে স্যারের ক্লাসের মধ্যে স্যার কি করে ইংরেজি সাহিত্যটা পড়িয়ে থাকে আমাদের ছেলে মেয়েদেরকে, এটা স্যার আপনি একটু দেখিয়ে দিন। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার বাটন তো এই পাশে একটু যদি আপনাদের এতক্ষণ বাংলা ক্লাসটা দেখে কি মনে হলো? আপনি বাংলার শিক্ষার্থী হন বা না হন, একটু দয়া করে যারা ক্লাসে ছিলেন আপনারা একটু কমেন্টে একটু জানাবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার আপনাকে। শুরু করছি আমাদের ইংরেজি সাহিত্যের যে অংশ কলেজ লেভেলে, সেই অংশ দিয়ে শুরু করছি। আপনারা সবাই জানেন, সিলেবাস সম্পর্কে সবাই কম বেশি অবগত আছেন, যে আমাদের কলেজ সেকশনে লিটারেচারে 2টা অংশ থাকে, এক হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এক, আর দ্বিতীয় হচ্ছে স্যার ইন্ডিভিজুয়াল অথর। আচ্ছা আচ্ছা, তো প্রত্যেকটা অংশ থেকেই 4টা প্রশ্ন থাকে, 2টা প্রশ্নের উত্তর দিতে হয়। তার মানে আমার 8টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, এবং 10 নম্বর করে প্রত্যেকটা প্রশ্ন 10 নম্বর করে। তো আমরা হিস্ট্রি অংশ থেকে আজকে একটা প্রশ্ন সিলেক্ট করেছি। আজকে স্যার আমি এই স্লাইডটা থেকেই স্যার আমি ক্লাস নিয়েছি, 9টায় ক্লাস শেষ করেছি, 9:30 আসার কথা ছিল, যাই হোক একটু দেরি হয়ে গেছে ক্লাসটা শেষ করে আসতে। তার মানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের স্যার অর্থাৎ আমি যেভাবে ক্লাস নিয়েছি মূল ক্লাসে, আমি এখানে আমার কিছু স্টুডেন্ট পেয়েছি যাদেরকে বাংলায় যেভাবে পড়িয়েছি, হয়তো ইংলিশের কেউ আছেন একটু পড়ে হয়তো আমরা রেসপন্স পাবো। স্যার যেভাবে মূল ক্লাসে পড়িয়ে থাকেন ওই ক্লাসের স্লাইড এবং ওই শিটটাই নিয়ে আসছে, আমরা একটু খেয়াল করবো যে স্যার আমাদেরকে মূল ক্লাসে আমরা কিভাবে পড়িয়ে থাকি। তো আমাদের আজকের প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নটা আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে ডিসক্রাইব দ্য পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক এন্ড রিলিজিয়াস কন্ডিশন অফ এজ অফ সোশ্যাল। আপনারা যারা নিবন্ধন দিবেন বা ইংরেজি সাহিত্য যারা পড়ে এসেছেন তারা সবাই জানেন যে এজ অফ সোশ্যাল কতটা গুরুত্বপূর্ণ। এবং অর দিয়ে আমাদের আরেকটা প্রশ্ন আছে, হোয়াট আর দ্য চিফ ফিচার অফ দ্য এজ অফ সোশ্যাল। তো দেখেন দুইটা কিন্তু ভিন্ন রকমের 2টা প্রশ্ন, কিন্তু অর দিয়ে আমরা একসাথে যুক্ত করেছি। তার মানে এখানে বিষয় হচ্ছে যে আপনাদের অনেক প্রশ্ন পড়া লাগছে না, আমরা টেকনিক্যালি দেখিয়ে দিচ্ছি যে 3-4টা প্রশ্ন মিলে স্যার কিভাবে একটা প্রশ্ন, হ্যাঁ যেখানে অন্যান্য শিক্ষার্থীরা 4টা প্রশ্ন পড়ে মাথা নষ্ট করবে, সেখানে আমাদের শিক্ষার্থীরা মাত্র 4টা থেকে একটা প্রশ্ন কিভাবে লেখা যায় শিখে যেয়ে পরীক্ষা দিবে এবং যথেষ্ট ভালো মার্ক পাবে। আচ্ছা স্যার, সো পরের আমাদের অর দিয়ে যে প্রশ্নটা আছে, দ্য এজ অফ সোশ্যাল স্ট্যান্ড বিটুইন টু এজেস। স্যার দেখুন প্রত্যেকটাই কিন্তু ভিন্ন ভিন্ন প্রশ্নের মতো লাগছে, কিন্তু উত্তর একটাই হবে আর প্রশ্ন উত্তর একটা এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড। এখানে আবার বলা আছে উইথ সোশ্যাল উই আর অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য রিনেসান্স, ডু ইউ এগ্রি? অর্থাৎ এখানে থ্রেশহোল্ড এটা অর্থ হচ্ছে দ্বার বা সীমান্ত। তার মানে বলা হচ্ছে যে সোশ্যালের সাথে আমরা যে রিনেসান্সের তার প্রান্তে আছি সেটা বুঝিয়ে লেখো, বা আমরা যে 2টা এজের মাঝখানে আছি সেটা বুঝিয়ে লেখো, বা এখানে চিফ ফিচার অর্থাৎ যে মূল যে বৈশিষ্ট্যগুলো এজ অফ সোশ্যালের সেগুলো বুঝিয়ে লেখো। এখানে
সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড রিলিজিয়াস কন্ডিশন নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা স্যার, একটু বলে রাখি, আপনারা কে কোন সাবজেক্ট থেকে নিবন্ধন পরীক্ষার্থী বা পরীক্ষা দিবেন, অথবা আপনি কোন সাবজেক্টে আপনার পঠিত বিষয় ছিল, দয়া করে একটু কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে আপনারা কে কোন সাবজেক্ট থেকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন। এবং এই ক্লাসটি কিন্তু স্যার বিসিএস প্রিলির জন্য কি আছে, চসার যে যুক্ত আছে, চসার যে সাহিত্যিকটা আছে, চসারের যে অংশটুকু, এটা কিন্তু বিসিএস প্রিলি এবং যারা টেকনিক্যাল ক্যাডার এবং হচ্ছে আমরা যারা ইংলিশের না, এদের জন্য কিন্তু অন্যান্য চাকরি পরীক্ষা, বিশেষ করে প্রাইমারিতে বা এখান থেকে ছোট ছোট একটা করে প্রশ্ন মাঝে মাঝে চলে আসে, ওনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। জি। তো আমাদের ইন্ট্রোডাকশন যে পার্টটা আছে, সবাইকে বলে রাখি, আমরা এখানে ইন্ট্রোডাকশন লিখে রাখছি, বাট আমরা পরীক্ষায় কিন্তু ইন্ট্রোডাকশন কথাটুকু উল্লেখ করব না। তাছাড়া আমরা ইন্ট্রোডাকশন দিব অবশ্যই, কিন্তু উল্লেখ করব না। তো আমাদের ইন্ট্রোডাকশন কি আছে? দ্য এজ অফ সসার marked an irremovable start in the history of English literature. This age pointed progressive and prospective English literary arena. অর্থাৎ এই যে আমাদের এজ অফ সসার, এটা ইংরেজি সাহিত্যের খুবই একটা গুরুত্বপূর্ণ, অমোছনীয় যাকে বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা এজ। এবং ইংরেজি সাহিত্য আজকে যে জায়গায় পৌঁছেছে তার জন্য যে ভিত, সেই ভিত হচ্ছে এজ অফ সসার। Several happenings, social, historical, economical, religious aspect at this age embellished English literature. অর্থাৎ এই যে এজে যে সোশ্যাল এবং হিস্টোরিক্যাল যে স্যার কাহিনীগুলো, যে হ্যাপেনিংস গুলো, যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু আরো সমৃদ্ধ করেছে এই এজের যে সাহিত্যকে। Because of this incident, the age of Chaucer memorable in every respect on literary essence. অর্থাৎ নিচে আমাদের যে ঘটনাগুলো, এই যে দিস ইনসিডেন্টস গুলো বা যে ঘটনাগুলো আমরা উল্লেখ করেছি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, সেগুলো এই এজকে আরো সমৃদ্ধ করেছে। তো স্যার ইন্ট্রোডাকশন সম্পর্কে একটা কথা বলে রাখতে চাই, আমাদের যে প্রশ্নটা, সেই প্রশ্ন সম্পর্কে কিন্তু একটা টাস্ক, ইম্পর্টেন্ট একটা টাস্ক থাকতে হবে আমাদের ইন্ট্রোডাকশনের মধ্যে। আজে বাজে কথা দেওয়া যাবে না, যে প্রশ্ন থাকবে তার কিন্তু সম্পর্কে একটা কথা থাকতে হবে। যেমন আমরা সোশ্যাল, হিস্টোরিক্যাল, ইকোনমিক্যাল যে বিষয়গুলো দেখালাম, এখানে কিন্তু আমরা আলোচনা করেছি কম বেশি। জি স্যার। তো এই ক্ষেত্রে আমরা যেন প্রশ্নের সাথে প্রাসঙ্গিক একটু করে আলোচনা করে দিতে পারি, মূল আলোচনা তো আমার ভিতরেই থাকবে। জি। সো আমরা দেখি যে দ্য এজ অফ সসার ইজ সিগনিফিকেন্ট ফর সেভারাল রিজনস। কি কি রিজনে এজ অফ সসার সিগনিফিকেন্ট দেখি আমরা। আমাদের প্রথম রিজন হচ্ছে এজ অফ ট্রানজিশন। এজ অফ ট্রানজিশন বলতে এখানে বোঝানো হচ্ছে যে এজ অফ সসার মিডল এজের একটা অংশ, মিডল এজের শেষের দিকের একটা অংশ। আর আমরা কথা বলছি রেনেসান্স নিয়ে, তার মানে আমরা সোজাসুজি মিডল ইংলিশ থেকে রেনেসান্সে প্রবেশ করছি। তার মানে আমরা দুইটা এজের মাঝখানে দাঁড়িয়ে আছি। সেখানে আমাদের প্রশ্নে কিন্তু দেয়া ছিল স্যার, উই আর স্ট্যান্ড বিটুইন টু এজেস। তাহলে এই যে দেখুন, আমরা প্রাসঙ্গিক আলোচনায় কিন্তু চলে এসেছি। চারটা প্রশ্ন কিভাবে আমরা একসাথে করে একটাই রূপান্তর করে আমরা চলে এসেছি জায়গা মতো, যেভাবে আসলে ঘুরিয়ে ফিরে যেন উত্তরটা ওটার সাথে। হ্যাঁ জি স্যার, সম্পৃক্ত অবশ্যই থাকতে হবে। আজে বাজে আমার গদ বাঁধা অনেক লেখে লাভ নাই, আমার সুন্দর করে সময়ের ভিতরে শেষ করতে হবে। তারপরে এই যে দিস এরা উইটনেস টু পিরিয়ডস, এখানে দেখেন টু পিরিয়ডস এর কথা বলা হয়েছে। একটা হচ্ছে মিডিয়াভেল এজ অর্থাৎ মধ্যযুগ, আর একটা হচ্ছে রেনেসান্স। সো এই দুই এজের মাঝে ট্রানজিশন হিসেবে কাজ করেছে হচ্ছে এজ অফ সসার। এবং এই যে এজ অফ সসারের আগে মানুষের যে বিলিফ ছিল, যে তাদের অ্যাটিটিউড ছিল, এই এজে এসে কিন্তু তারা কি টেকিং নিউ কাস্টমস, বিলিফ অ্যান্ড প্র্যাকটিস, থটস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট, অর্থাৎ তাদের কিন্তু চিন্তাধারা যথেষ্ট পরিবর্তন সাধিত হয়েছে স্যার। তারপরে 2 নাম্বার আছে ন্যাশনাল কনসিয়াসনেস। অর্থাৎ স্যার আমরা দেখি যে এই যে রেনেসান্সের যে প্রভাব, এটা কিন্তু শুরু হয়ে গেছে এজ অফ সসার থেকে, একবার মানে প্রস্তুতি শুরু হয়েছে। তো এর ফলে আমাদের যে জাতীয় চেতনা, ইংল্যান্ডে যে জাতীয় চেতনা, এখানে জাতীয় চেতনার একটা উদ্ভব হয়েছে ইউরোপে। The age of Chaucer witnessed the rise of English national spirit, the victory of King Edward, অর্থাৎ কিং এডওয়ার্ডের যে যুদ্ধের জয়, এবং the separation of England from France। আমরা জানি যে ইংল্যান্ড কিন্তু আজকের ইংল্যান্ড যেরকম, আগে কিন্তু এরকম ছিল না। জার্মান জাতি দ্বারা, ফ্রান্স দ্বারা এরা কিন্তু নিগৃহীত ছিল। সো সেপারেশন ফ্রম ফ্রান্স, অর্থাৎ ফ্রান্স থেকে যে সেপারেশন, তারপরে 100 ইয়ার্স ওয়ার, এই যে ইনসিডেন্ট গুলো, এগুলো মানুষের মধ্যে ন্যাশনালিজমের, হ্যাঁ শতবর্ষী যে যুদ্ধ, এগুলো এই ওই সাময়িক মানুষের মধ্যে কি তৈরি করেছিল, ন্যাশনাল যে কনসিয়াসনেস, জাতীয় চেতনার উদ্ভব ঘটিয়েছিল। তারপরে দেখুন স্যার দ্য ব্ল্যাক ডেথ। এই ব্ল্যাক ডেথ হচ্ছে এক ধরনের মহামারী, অতিমারী। এই যে প্লেগ ঘটে 1348 সালে, ওই সময় ধরা হয় স্যার 30 থেকে 50% মানুষ তখন স্যার মারা যায়। ক্ষেত্র বিশেষে 90% মানুষের কথা উল্লেখ করা আছে স্যার, 90% মানুষ ওই মহামারীতে মারা যায়। এই ইনসিডেন্টটাকেই
আমাদের ইতিহাসে ব্ল্যাক ডেথ Black বলা হয়। এই ব্ল্যাক ডেথ সম্পর্কে আমি যদি ভুল না করি হয়তো 45 BCS স্যার প্রিলিতে প্রশ্ন এসেছিল আচ্ছা যে ব্ল্যাক ডেথ কি। ব্ল্যাক ডেথ। তারপরে দেখুন স্যার পিজেন্ট রিভোল্ট অর্থাৎ কৃষকদের যে রিভোল্ট, বিদ্রোহ। হ্যাঁ বিদ্রোহ। জি। সো অ্যানাদার রিভলিউশনারি অ্যাসপেক্ট ইন সোশ্যাল ইজ পিজেন্ট রিভোল্ট অর্থাৎ ওই সময়ে কৃষকদের উপরে ওভার ট্যাক্সড মানে অতিরিক্ত কর হ্যাঁ, কর আরোপ করা হতো। এর কারণে কৃষকরা তো স্যার এমনিতেই দরিদ্র, এর কারণে দে আর গ্রোভেলিং ইন দ্য মায়ার অফ প্রপার্টি। এর কারণে তারা স্যার দারিদ্র্যের যে কষাঘাতে একদম স্যার, হ্যাঁ, আর যখন কারোর দেয়ালে পিঠ থেকে যায় তখন তো তার থেকে স্যার খতরনাক বিপজ্জনক আর কেউ হয় না, তখন তারা বিদ্রোহ করতে বাধ্য হয়। তখন বিদ্রোহ করতে বাধ্য হলো এবং এই বিদ্রোহে স্যার আগুন ঢাললো বা নেতৃত্ব দিল জন বল নামের, আমাদের যে জন বলকে আমরা দেখতে পাচ্ছি সে হচ্ছে এর সাংগঠনিক নেতৃত্ব দান করে এবং তার নেতৃত্বে এই যে পিজেন্ট রিভোল্ট এক্সপ্লোডেড, বিস্ফোরিত হলো একদম লাইকা ভলকানো। এই যে দেখুন স্যার আগ্নেয়গিরির ভলকানো যেমন উদ্গীরণ হয় সেভাবে এটা একটা ব্লাডি রিভোল্টে পরিণত হলো এবং এই ব্লাডি রিভোল্টের ফলে ইংল্যান্ডে যে সামন্তবাদী যে প্রথা ছিল, ফিউডাল সিস্টেম, সেটা দুর্বল হয়ে পড়লো এবং মানুষের ভিতরে আত্মবিশ্বাস অনেক বেড়ে গেল স্যার। জি। একজন স্যার একটু কমেন্ট করছেন, ইভামনি বিদ্যাবাড়িতে আপনাদের নতুন অ্যাপস কবে আসবে? দেখুন আমাদের অ্যাপস এর জন্য আমাদের অ্যাপস এর প্রবলেম হয়েছিল, কিন্তু আমাদের কার্যক্রম কিন্তু থেমে থাকেনি। আমাদের সেক্রেট গ্রুপের মাধ্যমে অ্যাপস এর যে সুবিধাগুলো ছেলেমেয়েরা পেয়েছিল আমরা ঠিক সেম সুবিধাগুলো দিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আমাদের অ্যাপস খুব দ্রুত সময়ে চলে আসবে, কিন্তু এর বিকল্প হিসাবে আমরা ওয়েবসাইট ব্যবহার করেছি এবং সেক্রেট গ্রুপগুলো ব্যবহার করে আমরা আমাদের আগের সার্ভিস পুরো উদ্যমে দেওয়া শুরু করেছি আমরা এখন। আচ্ছা স্যার, আমরা আর একটা বিষয় বলে রাখি, এতক্ষণ আমরা 4টা পয়েন্ট আলোচনা করেছি, 1 2 3 4। এই 4টা পয়েন্ট মিলে হচ্ছে আমাদের পলিটিক্যাল কন্ডিশন। অর্থাৎ যদি আমার প্রথম প্রশ্নটা আসে যে পলিটিক্যাল, সোশ্যাল এবং ইকোনমিক্যাল কন্ডিশন নিয়ে আলোচনা করো, তাহলে আমরা এই পয়েন্টগুলো এভাবে না দিয়ে শুধু পলিটিক্যাল কন্ডিশন পয়েন্টটা দিব, দিয়ে তার আন্ডারে 4টা প্যারাই লিখে দিতে পারি। দেখুন স্যার একটা প্রশ্নের ভিতরে 4টা প্রশ্ন কিভাবে কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখুন স্যার আমাদের কন্ডিশন অফ উইমেন, পরবর্তী পয়েন্ট। হ্যাঁ, ওই সময় মেয়েদের অবস্থা স্যার ছেলেদের থেকে অর্থাৎ মেলদের থেকে অনেক নিকৃষ্ট অবস্থায়, তাদেরকে অনেক ইনফেরিয়র ভাবা হতো। তবে যে হায়ার ক্লাস সোসাইটির যে উইমেন যারা ছিলেন তারা কি করতো, দে শোড অ্যাক্সেস ডেলিকেসি এন্ড ডেকোরাম। তারা কিন্তু জাদরেল অভিনেতা ছিল স্যার একরকম। কিরকম অভিনেতা স্যার? আমরা স্যার এই যে স্টার জলসা জি বাংলায় দেখি না, যেরকম প্রত্যেকটা বাড়িতে 2-1 করে একজন শয়তান যে ক্যারেক্টার, নেগেটিভ যে ক্যারেক্টার থাকে, ঠিক ওই রকম তাদের কাজ ছিল স্যার। সারাদিন কোনো কাজ করবে না, পার্টি করবে, নাইট ক্লাব করবে, অন্যের সমালোচনা করবে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়াবে, এইরকম কাজ ছিল তাদের, আর অতিরিক্ত শালীনতা দেখাবে। সো তখনকার লোয়ার ক্লাস পিপলদের ক্ষেত্রে যে উইমেনদের যে অবস্থা ছিল সেটা ছিল খুবই শোচনীয়। তারা ঘরের কাজ করতো, আর যারা হচ্ছে হায়ার ক্লাস ছিল তারা এই যে এই কাজগুলো করে বেড়াতো স্যার। পরবর্তীতে আমাদের চাইল্ড ম্যারেজ, আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে বাল্য বিবাহ। হ্যাঁ, চাইল্ড ম্যারেজ। তো এই চাইল্ড ম্যারেজের বিষয়টা হচ্ছে স্যার ওই সময় এটা স্ট্রংলি প্রচলন ছিল চাইল্ড ম্যারেজ। ইভেন ইংল্যান্ডের যে কিং রিচার্ড II সে নিজেও কিন্তু বাল্য বিবাহ করেছিলেন ফ্রান্সের এক রাজকন্যাকে। এবং ওই সময় স্যার ডৌরি সিস্টেম খুব স্ট্রংলি, যৌতুক প্রথা, হ্যাঁ যৌতুক প্রথা খুব স্ট্রংলি স্যার প্রচলন ছিল এর। যৌতুক ছাড়া কোনো বিয়ে হতো না স্যার। তারপর হচ্ছে রাইজ অফ রিনেসান্স এন্ড রিফরমেশন। যেহেতু এজ অফ সোশালকে আমরা এত গুরুত্বপূর্ণ বলছি কারণ ইংরেজি সাহিত্যে আজকে যা হয়েছে সবকিছু রেনেসান্সের কারণে সম্ভব হয়েছে, আর এই রেনেসান্স সম্ভব হয়েছে একমাত্র এজ অফ সোশালের কারণে। কারণ দ্য এজ অফ সোশাল হেরাল্ডস অর্থাৎ অগ্রদূতের ভূমিকা পালন করেছে এজ অফ সোশাল। কিসের জন্য? রেনেসান্স এবং রিফরমেশনের জন্য। বিপ্লব এবং হচ্ছে কি পুনর্গঠন, হ্যাঁ পুনর্গঠন বা জি স্যার। সো এখানে মানুষ এই রিফরমেশন এবং রেনেসান্সের মাধ্যমে, আগে কিন্তু মানুষের স্বাধীনভাবে চিন্তা করার কোনো সুযোগ ছিল না স্যার, কোনো ফ্রিডম ছিল না। এই যে প্রিজেন্ট রিভল এবং এই রেনেসান্স, এসব স্যার যে প্রফেটিক যে জিনিসগুলো ছিল এগুলোর মাধ্যমে তারাই এই ফ্রি থিঙ্কিং, তাদের বাক স্বাধীনতা, চিন্তা স্বাধীনতা, এগুলো কিন্তু স্যার প্রয়োগ করতে পারতো। সো আমরা 5,
6 এবং 7 নম্বর যে পয়েন্টটা স্যার পেলাম, এই পয়েন্টটা কিন্তু আমাদের সোশ্যাল কন্ডিশনের আন্ডারে পড়ে। যদি এটা সোশ্যাল কন্ডিশন থাকে তাহলে হ্যাঁ, প্রথমে আমাদের হ্যাঁ, আমরা চাইল্ড ম্যারেজ দিব না, রাইজ অফ রিনেসান্স দেব না, কিন্তু প্যারা প্যারা করে আমরা সবগুলো তথ্য সোশ্যাল দিব। কন্ডিশনের আন্ডারে এগুলো তথ্যগুলো আমরা দিয়ে দিব। জি তারপরে স্যার আছে আমাদের ইকোনমিক্যাল কন্ডিশন, দেখা যাচ্ছে জি। ট্রেড এন্ড কমার্স। ওই সময়ে স্যার ট্রেড এন্ড কমার্সের খুব উন্নতি সাধিত হচ্ছিল, এবং যারা বিজনেসম্যান ছিল জি তারা নিজেদেরকে খুব বড় মনে করতো, হামবড়া যে ভাবটা স্যার, বড় মনে করতো। তারা ভালো জায়গায় থাকতো, শহরের টাউন হল ছিল তাদের দখলে। তারা স্যার কি বলে, আহ, ধনী, মানে অল্প সময়ের মধ্যে যে ধনী হওয়ার যে বিষয়টা, সেই ধনী হয়ে গিয়েছিল। কারণ এই সময় গিল্ডের ব্যবসা প্রচলন ছিল। গিল্ড হচ্ছে স্যার সমবায়, অর্থাৎ সমবায় যে সমিতি, সমিতি যেটা আছে। এই যে জি। টাকা পয়সা নিয়ে যে স্যার বিষয়, ওই ব্যবসাটা সেই সময় খুব কি ছিল, ভেরি রিচ, সমৃদ্ধশালী ছিল। জি। এবং আমরা দ্য প্রোলগ অফ কান্টারবিউটেলস, জিওফ্রে সশারের যে রাইটিংস, সেখানেও আমরা দেখতে পাই, এখানে বলছে ইচ অফ দেম ওয়েল সিমড এ সলিড সিটিজেন, অর্থাৎ তাদের সলিড সিটিজেন হিসেবে গণ্য করা হতো, টু সিট অন ডাইস ইন এ সিটি হল। স্যার তারা এতই গণ্যমান্য যে তারা সিটি হলে বসতো। এভরি ওয়ান অফ দেম ফর উইজডম দ্যাট হি নোজ ওয়াজ সুইটেবল টু বি অ্যান এল্ডারম্যান। এল্ডারম্যান মানে স্যার নগরপাল বা নগরপিতা, নগরপিতা। হ্যাঁ, মানে মেয়র, সাপোজ মেয়র। জি। তো তাদের মানে ভাব ভঙ্গি পরিপাটি এতই ছিল যে তারা নিজেদেরকে এক একজন মেয়র মনে করতেন স্যার। আচ্ছা। তারপরে পয়েন্ট 9-এ আছে হচ্ছে দা রাইজ অফ মার্চেন্ট ক্লাস। এখানেও বিষয়টা ঠিক ওই রকমই, যে তারা হচ্ছে নিজেদেরকে খুব বড় মনে করতো। ইভেন স্মল ট্রেডার্স এন্ড হ্যান্ডিক্রাফটস, মানে ক্ষুদ্র কুটির শিল্পের ব্যবসা যারা করতো, তারাও নিজেদের ওয়েল টু ডু সিটিজেন হিসেবে গণ্য করতো স্যার। এইরকম স্যার বাজে অবস্থা ছিল। এটা সবগুলোই আর কি সশারের দ্য কান্টারবিউটেলসে দেয়া আছে। আমরা যদি লেখার সময় ওই জিনিসটা অ্যাড করে দিই, অ্যাজ উই ফাইন্ড ইন দা প্রোলগ অফ কান্টারবিউটেলস, একটা রেফারেন্স থাকলে স্যার, এই যে কোটেশন থাকলে আমাদের প্রশ্নের মানটা যথেষ্ট ভালো হবে। যে খাতা দেখবে সে জানবে যে আমাদের স্টুডেন্টরা যথেষ্ট কিন্তু আমাদের জানে। সাহিত্যের ক্লাসে কিন্তু এটা বলে থাকে। আমি মাত্র বের হয়েছিলাম বাংলা সাহিত্যের মুকুন্দরাম চক্রবর্তী স্যার কাহিনীগুলো নিয়ে। মুকুন্দরাম চক্রবর্তী কালকেতু ফুল্লর উপাখ্যান, ধনপতি বণিক উপাখ্যান থেকে আমরা এখান থেকে আমরা বাংলার ক্ষেত্রে এটাই বলি যে আপনি আলোচনা করবেন, হ্যাঁ, এরপরে হচ্ছে একটা করে কোটেশন দিয়ে দেবেন, কবিতার লাইন অথবা গল্পের লাইন অথবা এটার সাথে সম্পৃক্ততা যতটুকু থাকে ততটুকুই। আপনারা অনেকে অনেক কিছু জানতে চাচ্ছেন, তার মধ্যে একজন জানতে চাচ্ছেন হচ্ছে আরবি প্রভাষক লিখিত কোর্স আছে কিনা। জি, আমাদের সাথে আছে, এবং আমাদের এখানে একজন দেশসেরা নাম করা একজন স্যার আছেন, তিনি আরবি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা সাহিত্য ডিপার্টমেন্ট থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করে এসেছেন। আচ্ছা, এরপরে আসুন, এরপর আরেকজন বলছেন স্যার এটাতে মার্ক করা যাবে কিনা। এইটাতে আমরা অবশ্যই মার্ক করতে পারবো, তবে লাল কালিটা ইউজ করবেন না। লাল কালিটা ডেঞ্জারাস এবং লাল কালি ইউজ করা যাবে না। স্যার আরেকটা বিষয় হচ্ছে স্যার, ইংরেজি সাহিত্যের যে অংশটা এখানে প্রচুর লেখা, তো মার্ক করা করে বাদ দেন, কারণ সময় অনুযায়ী আসলে লিখে শেষ করাটা খুবই কষ্ট হয়ে যায়। কারণ পরীক্ষা শুধু লিখার পরীক্ষা না, পরীক্ষার সময়েরও একটা পরীক্ষা থাকে। সো এত ডিজাইন করার কোনো সুযোগ থাকবে না, জাস্ট ধরবেন, পরিষ্কার করে লিখবেন। তো স্যার আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের আলোচনা শেষের দিকে। রিলিজিয়াস কন্ডিশন নিয়ে স্যার আমরা আলোচনা করব এখন, যেহেতু রিলিজিয়াস কন্ডিশনটা বাকি আছে। নিউ অ্যাটিটিউড টু রিলিজিয়ন। স্যার চিন্তা করতে পারবেন যে ধর্মীয় স্বাধীনতা কতটা খর্ব হতে পারে স্যার। কারণ কোন মানুষকে চার্চে প্রবেশের সুযোগ দেয়া হয় না, ইভেন তাদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল পড়ার পর্যন্ত সময় দেওয়া, মানে সুযোগ দেয়া হতো না স্যার। এরকম খারাপ পরিস্থিতি ছিল স্যার সওসারের আগে। এবং চার্চের অ্যাক্টিভিটিস গুলো খুবই খারাপ ছিল। এবং এই যে ক্লারিক্যাল অর্থাৎ ক্লার্জি, যারা যাজক সম্প্রদায়, তারা নিজেদেরকে স্যার খুবই বড় মনে করতো। হ্যাঁ, এলিট ক্লাস, তারা শুধু এলিট ক্লাসদেরই গণ্যমান্য ভাবে মানে ট্রিট করতো। যারা লোয়ার ক্লাস তাদেরকে স্যার চার্চে প্রবেশ করতে দেয়া হতো না, বাইবেল পড়তে দেয়া হতো না। অনেকটাই যদি আমরা বলি ব্রাহ্মণ সম্প্রদায়ের মতো, যে ব্রাহ্মণরা শূদ্র অবশ্য এবং ক্ষত্রিয়দেরকে নিজেদেরকে যেরকম উঁচু করে ভাবতো, অন্যান্যদেরকে আমরা বাংলা সাহিত্যের বিভিন্ন অঙ্গ এবং হচ্ছে বিভিন্ন হচ্ছে সাহিত্যগুলো তো আমরা ঠিক এমনটাই পেয়েছিলাম স্যার, বাংলা সাহিত্যের সাথে অনেকটাই। পরবর্তীতে স্যার জন উইকলিফ, যাকে স্যার আপনার রিফর্মার অফ চার্চ বলা হয়, সে স্যার আর্গিউড এন্ড বিকাম সাকসেসফুল। সে স্যার একাই স্যার আওয়াজ তোলে এই চার্চের এই দুর্নীতির বিরুদ্ধে, এবং became successful in diverting people that the clerical pretension had raised a barrier between man and God. কারণ লোয়ার ক্লাসের তো
চার্চে ঢোকার প্রবেশেরই কোনো সুযোগ নাই। সো এখানে যে স্রষ্টার সাথে যে সৃষ্টির একটা বাধা, এই বাধা তারা তৈরি করেছিল এবং জন উইকলিফ সাধারণ মানুষকে রিভোল্টে আনতে সক্ষম হয়েছিল যে এখন আমাদের একটা রিভোল্ট দরকার। এবং পরবর্তীতে আমরা দেখি পিপল শোয়িং দেয়ার নিউয়ার অ্যাটিটিউড টু রিলিজিয়ন, দ্য ফ্রি অ্যাক্সেস টু রিডিং বাইবেল ফর দ্য ডেভেলপমেন্ট ওয়াজ অ্যালোড। অর্থাৎ তাদের যে বাইবেল পড়ার অনুমতি একটা রিভোল্টের মাধ্যমে তারা পরবর্তীতে আমরা দেখি যে বাইবেল পড়ার অনুমতি পাই, চার্চে ঢোকার অনুমতি পাই। ঠিক আছে, তো এখানে কিছু পায়োনিয়ার যারা জন উইকলিফ ছাড়াও অ্যাপার্ট ফ্রম চসার ছিলেন, উইলিয়াম ল্যাংল্যান্ড ছিলেন, এবং স্যার আমরা তো চর্যাপদে দেখেছি নাম না জানা বা তারও আগে নাম না জানা অনেক সাহিত্য ছিল, নাম না জানা অনেক সাহিত্যিক ছিলেন। ইংরেজি সাহিত্যেও কিন্তু স্যার এই জিনিসটা আছে, অ্যানোনিমাস রাইটার। অর্থাৎ চসার ছিলেন, ল্যাংল্যান্ড ছিলেন, তার সাথে আরো অনেক রাইটার ছিলেন যারা কিন্তু স্যার রাইটার্স ইমবাইব দ্য পিপল টু হিজ নিউয়ার অ্যাটিটিউড টু রিলিজন, দ্বারা এই যে মানুষকে মানে এই ধর্মের যে একটা চিন্তাধারা, এই যে শোষণ, ধর্মের দিক দিয়ে একটা শোষণ, এই জায়গা থেকে বের করে আনতে তারা সক্ষম হয়েছিলেন। যেটা হয়েছিল আমাদের বাংলা সাহিত্যের মধ্যে সংস্কারবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, অনেকটা স্যার এই টাইপের। আচ্ছা, সো এই দেখুন আজকে আমাদের এই ছিল প্রশ্ন। এই যে কনক্লুশন আছে, কনক্লুশনে জাস্ট সাম আপ করে দেয়া আছে। তো আমরা ক্লাসে যেভাবে পড়িয়েছি এখানেও কিন্তু সেভাবে ভেঙে ভেঙে আমরা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ করে আপনাদের দেখিয়েছি, এবং কিভাবে দেখেন একাধিক প্রশ্ন থেকে একটা প্রশ্ন রূপান্তর করা যায় এবং সেটা কিভাবে আবার ট্রান্সফর্ম করে যদি প্রশ্ন সিস্টেম্যাটিক্যালি আসে তাহলে যেন আমরা এটা উত্তর দিতে পারি, আবার যদি একটা প্রশ্ন আসে তাহলে একটা প্রশ্নের জন্য আমরা এই উত্তরটা দিতে পারি। সেই জিনিসগুলোও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি স্যার। জি স্যার। তাহলে এতক্ষণ আমরা সবাই ছিলাম আমাদের বিদ্যাবাড়ির সৌজন্যে ছিলাম এনটিআরসি এর বাংলা এবং ইংলিশ দুইটা পার্ট নিয়ে। বাংলা এবং ইংলিশ দুইটা পার্টে আমরা কিভাবে ক্লাস নিয়ে থাকি, সাহিত্য অংশ এবং ব্যাকরণ অংশ। তাহলে সবাই আশা করি আমাদের ক্লাসগুলো দেখতে পেরেছেন যে অন্যান্য স্যারেরাও আমাদের এইভাবেই ক্লাস নেই, এবং আপনাদের ধারাবাহিক আয়োজনে আগামী দিন হয়তো আমাদের অন্য কোনো স্যার থাকবেন, অন্য কোনো বিষয় নেই। আচ্ছা, অন্য কোনো বিষয় নিয়ে আমাদের স্যারেরা থাকবেন। আপনাদের যে কোনো বিষয়ে আমাদের যত জিজ্ঞাসা আছে সবকিছুর জন্য আমাদের সাথে যুক্ত হতে পারেন। জি, তাহলে আপনারা পরবর্তী ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। জি, ব্যবস্থাপনার বিষয়ে নতুন সিলেবাসটা দিলে খুব উপকার হতো। তাহলে আমরা অবশ্যই ব্যবস্থাপনার বিষয়ে সিলেবাসটা আপনারা আমাদের বিদ্যাবাড়িতে একটু নক করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে, তাহলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আসুন আরো দুই তিনটা প্রশ্ন করেছে। একজন মনে হয় মাত্র আসছেন, মুনতাকিমা আরাফি মাত্র ঢুকছেন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন। তাহলে বিদ্যাবাড়ির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি স্যার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।